ব্রিটিশ হাই কমিশনার স্যারাকোপ যখন দিল্লি গিয়েছিলেন, দিল্লিতে গিয়ে তিনি এই বাণীটাই দিয়ে এসেছিলেন যে কেন, ওয়াই নট, জামাত ক্ষমতা আসলে সমস্যা কি। ভারতের কোনো সিনিয়র কর্মকর্তা তার সাথে দেখা করেননি, কিন্তু রিটায়ার্ড এবং মানে বিশ্লেষক আলোচক তারা মানে তাদের সাথে মিটিং করেছেন এবং বলছেন যে আম, জামাত ক্ষমতা আসলে সমস্যা কি। তিনি শেখ হাসিনার মানে অংশগ্রহণ নির্বাচনে সেটাও নাকচ করে দিয়েছেন যে না, শেখ হাসিনার নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা একটা বড় ভূমিকা পালন করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন ব্রিটিশরা কিন্তু জামাতের সাথে অনেকবার বৈঠক করেছে। তো তারা ধরে নিয়েছে যে জামাতের ক্ষমতায় আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং শুধু সেটাই তারা বার্তা না, তাদের বার্তা হচ্ছে যে আমরা ফাইন, আমরা ফাইন উইথ ইট, আমাদের কোনো সমস্যা নাই যদি এটা হয়। এখন সমস্যাটা মূলত ভারতে। ভারত চায় না জামাত ক্ষমতা আসুক। যদিও যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমার আমি তখন বিবিসিতে আমার দিল্লিতে যে করেসপন্ডেন্ট ছিল তার সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, এবং যে ডেস্ক বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া রাখে, সেই ডেস্কের প্রধান আমাকে বলেছিলেন যে দেখেন, জামাত ক্ষমতা আসলেও আমাদের কোনো সমস্যা নেই যদি তারা আমাদের নিরাপত্তা স্বার্থ দেখে। কিন্তু তারা আদৌ নির্বাচনটা বানচাল করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং যদি সরকারের মূল অংশের এবং সেনাবাহিনীর সহায়তায় যদি তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে এই নির্বাচন অনুষ্ঠিত করার পথে আমি কোনো আর বাধা দেখছি না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। এবারে নির্বাচনটা নিঃসন্দেহে ঐতিহাসিক। ঐতিহাসিক এই কারণেই যে নির্বাচনে আছে মাত্র বলতে গেলে 50-60 ঘন্টা, দুদিনেরও সামান্য বেশি সময়। যখন কাউন্টডাউনটা হবে এইভাবে যে আর কয় মিনিট, কয় ঘন্টা, কয় সেকেন্ড যে মানুষ ভোট দিতে যাবে, কতটা উৎসবমুখর পরিবেশে দিতে পারবে, ঠিক সেই মুহূর্তে এখনো পর্যন্ত মানুষের মনে শঙ্কা, এই কয়েক ঘন্টা আগে এসেও যে নির্বাচন সত্যি সত্যি হচ্ছে কিনা, আসলে কি হতে যাচ্ছে, আর হলেও বা সেখানে কোন সিনারিও আমাদের সামনে অপেক্ষা করছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তফা। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে এবং ধন্যবাদ। আপনি নিজেও সব জায়গায় কথা বলছেন, আপনার বিশ্লেষণ তুলে ধরছেন। আজকে 9 তারিখ, মাঝখানে 10-11, দুদিন পর এসেও আমাদেরকে এই প্রশ্ন করতে হচ্ছে আসলে কি হতে যাচ্ছে। আহ আপনার কি ধারণা কি হতে যাচ্ছে? আম, যা দেখে মানে যা দেখা যাচ্ছে, মানে সারফেসে যা দেখা যাচ্ছে, পত্রপত্রিকায় যা রিপোর্ট হচ্ছে, আম, ভাষণ টাষণ যা শোনা যাচ্ছে, ইশতেহার টিশতেহার যা পাবলিশ করা হুম, হচ্ছে, সব দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলে টু হর্স রেস। এটা দুই দলের মধ্যে নির্বাচন হচ্ছে। হুম, হ্যাঁ, যে এই যে ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা এটা হচ্ছে না। এটা হওয়ার কোনো সুযোগও ছিল না। এবং যেহেতু জামাত একটা জোট করে অন্যান্য কিছু দলকে সাথে নিয়ে ফেলেছে, তাই এটা একেবারেই দুই দলের আম, প্রতিযোগিতায় পরিণত হয়েছে। হুম, এবং সেখানে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে বাংলাদেশের যে সর্ববৃহৎ দল ছিল, এটা এখনো সর্ববৃহৎ কিনা আমি জানি না, এটা মানে আলোচনা গবেষণার বিষয়, হুম। আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখা হচ্ছে। এবং আওয়ামী লীগের সাথে তার কয়েকটা মিত্র এই নির্বাচনে বাইরে চলে গেছে। এবং আরেকটি বড় দল জাতীয় পার্টি, তারা নির্বাচনের থেকেও আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ মিডিয়াতে তাদের কোনো প্রচার প্রচারণা দেখছি না, কোনো জায়গায় তাদের কোনো উপস্থিতি দেখছি না, পোস্টার দেখছি, কিন্তু তারা আদৌ প্রতিদ্বন্দ্বী কিনা সেটা বোঝা মুশকিল। কাজে এটা খুবই সীমিত পর্যায়ে একটা মধ্যপন্থী বা একটু মধ্য ডানপন্থী একটা দল এবং একটি অতি ডানপন্থী একটা ধর্মীয় দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অফিসিয়ালি একটা দক্ষিণপন্থী ডানপন্থী বলয়ের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। সো ওই দিক থেকে দেখতে গেলে এই নির্বাচনটার গুরুত্ব অপরিসীম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। কিন্তু এই নির্বাচনে বাংলাদেশের সার্বিক জনগণের মতামত কতটা প্রতিফলিত হবে তা নিয়ে সন্দেহ থাকতে পারে। এটার আইনগত দিক দিক নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশে সবসময় নির্বাচন একটা প্রক্রিয়ার মধ্যে হয়। সব সব প্রক্রিয়াগুলো সেভাবে সাংবিধানিক নাও হতে পারে, কিন্তু জনগণ মেনে না যে নির্বাচন একটা প্রয়োজন, এখানে সময়ের প্রয়োজনে নির্বাচন প্রয়োজন। কিন্তু এই নির্বাচনের রাজনৈতিক বৈধতা বা রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে পরবর্তী সময়ে, সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়ে যাবে। আহ, কিন্তু আপনি মনে করছেন যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে,
অনেকের মধ্যে যে গুঞ্জনটি রয়েছে যে 11th আওয়ারে কোনো ধরনের নাটকীয় ঘটনা ঘটতে পারে, কেউ বয়কট করতে পারে বা বয়কট না করলেও এমন একটা সিচুয়েশনে অবতারণা ঘটানো হতে পারে যাতে নির্বাচনটি স্থগিত ঘোষণা করা হতে পারে। নানান ধরনের গুঞ্জন, আমরা জানি না যে এগুলো কি শুধু গুঞ্জন আকারেই আছে নাকি এর পেছনে কোনো ভিত্তি আছে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না যে এই গুঞ্জনের কোনো ভিত্তি আছে, কারণ আমি তেমন কোনো ঘটনা দেখছি না যেটা হলে যেটার কারণে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। আজকে শেষ প্রচারণা শেষ দিন, আগামী 2 দিন হচ্ছে ঠান্ডা নীরব দিবস, 2টা দিন যাবে। তো এই 2টা দিনের মধ্যে কি ঘটতে পারে যে কারণে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে? তো এখন অনেকেই মনে করছিলেন যে ইনকিলাব মঞ্চ যেই আহ, ঘটনাটা মঞ্চস্থ করলো যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এবং পরবর্তীতে শাহবাগে, অনেকে বলছে যে এটা নির্বাচন বানচাল করার একটা প্রচেষ্টা। কেউ কেউ আবার বলে বসলেন যে আওয়ামী লীগের হয়ে ইনকিলাব মঞ্চ মাঠে নামছে, যেটা আমার কাছে অত্যন্ত হাস্যকর একটা মন্তব্য মনে হলো। কারণ ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগের হয়ে কাজ করবে, এটা তো মানে কল্পনার বাইরে। আম, কিন্তু এগুলো তো সেইভাবে কোনো প্রভাব ফেলছে না যেটার কারণে পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যেতে পারে যে নির্বাচনই করা যাবে না। তো আমার মনে হয় না যে এখানে কোনো এরকম কোনো খেলা চলছে যে নির্বাচনটাকে বানচাল করার জন্য। হয়তো অনেকে আছে, আমরা জানি বা আমরা বুঝি যে অনেকে অসন্তুষ্ট নির্বাচনের কারণে, সরকারের ভেতরেও আছে, সরকারের বাইরেও আছে। সরকারের বাইরে বলতে হয়তো আওয়ামী লীগ তো মোটেই সন্তুষ্ট না এই নির্বাচন নিয়ে। এদিকে সরকারের ভেতরে হয়তো অনেকে আছে যারা মনে করছেন যে তাদের আরো বেশি সময় ক্ষমতা থাকা উচিত ছিল এবং নির্বাচন হলে তারা সেই ক্ষমতার বলয় থেকে বেরিয়ে যাবে। সেরকম চিন্তা ভাবনা, যে এই দুই গ্রুপ যাদের মধ্যে লড়াই হবে, তাদের একটা গ্রুপ গত 1.5 বছর ধরে বেশ দাপটে ক্ষমতায় ছিল। এখন তারা যদি পরাজিত হয় নির্বাচনে, তাহলে তারা ক্ষমতার বলয় থেকে বের হয়ে যাবে। তারা আপ্রাণ চেষ্টা করবে ক্ষমতার বলয়ের ভিতরে থাকতে, কিন্তু থাকতে পারবে কিনা সন্দেহ যদি নির্বাচনে তারা জয়ী না হয়। তো তারাও একটু নাখোশ। তো নাখোশ গোষ্ঠীর সংখ্যা কম না, কিন্তু তারা আদৌ নির্বাচনটা বানচাল করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং যদি সরকারের সরকারের মূল অংশের এবং সেনাবাহিনীর সহায়তায় যদি তারা আহ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে এই নির্বাচন অনুষ্ঠিত করার পথে আমি কোনো আর বাধা দেখছি না। সেটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা কেয়ার করে না যে ওই ওই দেশের সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত, না স্বৈরাচারী, না মিলিটারি, না কি। তারা হাসিনার সাথে খুবই ঘনিষ্ঠভাবে আহ, সহযোগিতা করেছে এবং হাসিনার পতনের পর দিনই তারা অন্যান্য দলের সাথে দেখা করে তাদের সেতু বন্ধন সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি সবার সাথে তারা, এনসিপি গঠন হওয়ার পর আহ মানে যোগাযোগ করেছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে চীন সফরের জন্য। সো চীন যেই সরকারি ক্ষমতা আসুক, তারা কিন্তু কেয়ার করে না, অ্যাজ লং অ্যাজ তাদের ইন্টারেস্টটা রক্ষা করছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই দুটো দেশ সম্প্রতি আমরা দেখছি যে একটা বয়ান ছড়াচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে, এবং সেটা নিয়ে তারা ওই খবরটা তারা লিকও করে দিচ্ছে, মানে ফাঁস করে দিচ্ছে মিডিয়ায়, যাতে মিডিয়ার মাধ্যমে লোকজন জানতে পারুক যে যুক্তরাষ্ট্র বা এরা মনে করছে, পশ্চিমা বিশ্ব মনে করছে যে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে। এবং শুধু হুম। তাই না, ক্ষমতা আসলে খুব একটা অসুবিধা হবে না, কারণ আমরা তো আছি। মানে তারা বাংলাদেশের মানে ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে, এবং জামাতকে টাইট দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। ওই আপনার যুক্তরাষ্ট্র এমবাসিতে যে যেই রেকর্ডিং ফাঁস হলো, সেই রেকর্ডিং এ তো কর্মকর্তা বলছেন যে জামাত ইসলামী যদি নারীদের বিরুদ্ধে এমন কিছু করে আমরা হুম, হুম, 100% ট্যারিফ দিব। যদিও সবাই জানে, জানা উচিত, যে ট্যারিফ দেওয়ার ক্ষমতা এমবাসির কোনো লোকের নেই, অ্যাম্বাসেডারের নেই। ট্যারিফ দেওয়ার মালিক হচ্ছে প্রেসিডেন্ট। তিনি তার বুদ্ধি অনুযায়ী, তার স্বার্থ অনুযায়ী ট্যারিফ দিন। তো এখানে বাঙালিকে একটু হাইকোর্ট দেখানো হলো। এবং কেন দেখানো হলো? কারণ তারা বোঝাতে চাচ্ছে যে আমরা কিন্তু জামাতকে টাইট দিব। তো টাইট দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। সো তারা খেলছে আর একটা খেলা, এবং এই খেলায় বিএনপি কতটা ম্যানেজ করতে পারছে আমি শিওর না। কারণ এখানে ওই, নাহলে তারা জামাতের বয়ানটা কেন দিবে? এবং আমি শুনলাম যে ব্রিটিশ হাই কমিশনার স্যার কুক যখন দিল্লি গিয়েছিলেন, দিল্লিতে গিয়ে তিনি এই বাণীটাই দিয়ে এসেছিলেন যে কেন, ওয়াই নট, জামাত ক্ষমতা আসলে সমস্যা কি? ভারতের কোন সিনিয়র কর্মকর্তা তার সাথে দেখা করেননি, কিন্তু রিটায়ার্ড এবং মানে বিশ্লেষক, আলোচক তারা মানে তাদের সাথে মিটিং করেছেন এবং বলছেন যে আম, জামাত ক্ষমতা আসলে সমস্যা কি। আমি জানি না এটা তিনি বলেছেন কিনা, কিন্তু যারা আর কি মানে সূত্র আছে ব্রিটিশ হাই হুম, কমিশনে, হুম। তারা এরকম একটা কথা বলেছেন। এবং তিনি শেখ হাসিনার মানে
অংশগ্রহণ নির্বাচনে, সেটাও নাকচ করে দিয়েছেন যে না, শেখ হাসিনার নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা একটা বড় ভূমিকা পালন করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন ব্রিটিশরা কিন্তু জামাতের সাথে অনেকবার বৈঠক করেছে। সো তারা ধরে নিয়েছে যে জামাতের ক্ষমতায় আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং শুধু সেটাই তারা বার্তা না, তাদের বার্তা হচ্ছে যে আমরা ফাইন, আমরা ফাইন উইথ ইট, আমাদের কোনো সমস্যা নাই যদি এটা হয়। এখন সমস্যাটা মূলত ভারতে। ভারত চায় না জামাত ক্ষমতা আসে। যদিও যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমি তখন বিবিসিতে আমার দিল্লিতে যে করেসপন্ডেন্ট ছিল তার সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, এবং যে ডেস্ক বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া দেখে, সেই ডেস্কের প্রধান আমাকে বলেছিলেন যে দেখেন, জামাত ক্ষমতায় আসলেও আমাদের কোনো সমস্যা নেই, যদি তারা আমাদের নিরাপত্তা স্বার্থ দেখে, যেভাবে তারা এই মুহূর্তে তারা দেখছে না। তো ওই নিরাপত্তা স্বার্থটা পরে হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর তাদের সেই নিরাপত্তা স্বার্থটা দেখলেন, এবং সেই জন্য তারা হাসিনাকে এত মানে রেসপেক্ট করে, এবং তাকে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দিতে চায় না, কারণ শেখ হাসিনা তাদের নিরাপত্তার স্বার্থটা দেখেছেন। অন্যান্য দল এখনো সেই আভাসটা দিচ্ছে না। তো ভারতের স্বার্থ কিন্তু খুব জোরদার ওইদিকে, তার নিরাপত্তার স্বার্থটা। আর পাকিস্তান তো আছেই, যে বাংলাদেশটাকে তারা যদি আবার হাতে পেয়ে যায়, এখানে তাদের যে মানে সহযোগিতা তারা সৃষ্টি করতে পারে বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের সাথে, এবং এখানে যদি আবার তারা আহ, মানে একটা উপস্থিতি তারা করতে পারে, যেটা ভারতের জন্য হুমকি হয়ে যাবে, সেটা তারা চেষ্টা করবে। এবং বাংলাদেশের যে সরকার আসবে তারা কি করবে আমি জানি না, তারা পাকিস্তানের সাথে সহযোগিতা কোন পর্যায়ে নিয়ে যাবে, এখন যে পর্যায়ে আছে নাকি তার চেয়ে আরো বেশি পর্যায়ে উপরে নিয়ে যাবে, ঘনিষ্ঠ করবে। কারণ ওইটা ঘনিষ্ঠ করলে তো আবার আরেকটা সমস্যা হয়ে যায়, তখন ভারত বাংলাদেশকে হুমকি হিসেবে দেখবে। সেই স্বার্থের জায়গা থেকে তারা নিশ্চয়ই প্রভাব বিস্তারের চেষ্টা করবে, তারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের মেকানিজম তৈরির চেষ্টা করবে, নানান সূত্রের জায়গা থেকে তারা বেরানোর চেষ্টা করবে। ওইটি যদি আমরা বিবেচনা নিই, তাহলে সাধারণ মানুষদের যে ভোট, সেই ভোটের যে নানান ধরনের হিসেব নিকাশ চলছে, আপনার কি মনে হয় এইটা কতখানি, মানে এই ভোটের প্রতিফলন কতখানি নির্বাচনে ঘটবে? এবং আমরা যে ইঞ্জিনিয়ারিং কথা শুনছি, মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী পত্রিকা মানব জমিনে একটি সম্পাদকীয় প্রকাশিত হলো গতকাল। সেখানে তিনি বলেছেন, মানে তিনি বলছেন, মানে সম্পাদকীয়তে বলা হচ্ছে আর কি, যে আফ্রিকার একটি দেশের মডেল একজন শীর্ষ কর্মকর্তার হাতে, সম্ভবত নাইজেরিয়াকে তিনি বোঝাতে চেয়েছেন বা মানুষজন বোঝাতে চেয়েছে, কোন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং ঘটানো হবে, কিভাবে ঘটানো হবে, কাদের ক্ষমতা আনানো হবে, একটি বিশেষ শক্তির পক্ষে কাজ করা হচ্ছে। তাহলে এই খেলাগুলো কারা খেলতে পারে? ও, বাংলাদেশে তো এর সম্ভাবনা বা কতখানি? না, আমার কাছে মনে হয় যে এরা একেবারে যদি ইলেকশনটা ইঞ্জিনিয়ার করতে হয়, মানে সাজাতে হয়, এবং কে কত আসন পাবে আশেপাশে, সেটা যদি সাজাতে হয়, আপনার তো পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে জালিয়াতি। আপনি একটা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করে আপনার পছন্দের সংসদ আপনি কখনো পাবেন না। হ্যাঁ, তো এখন এটা তারা করবে কি করে? এটা করার রাস্তা হচ্ছে প্রশাসন, যেই প্রশাসন নির্বাচন নিয়ন্ত্রণ করে, নির্বাচনের দিন যারা ভোট গ্রহণ করবে এবং ভোট গণনা করবে, এবং ক্রুশিয়ালি রিটার্নিং অফিসার, তিনি ওই সব 100 ভোট কেন্দ্র বা কতটা আছে এক একটা আসনে, সেগুলো যোগ করে ইলেকশন কমিশনে পাঠান। সো এই প্রতিটা স্তরে আপনার লোক সহযোগিতা করতে হবে। যেমন 2008 সালে যে রাতের ভোটের কথা বলা হয়, এই রাতের ভোট কি প্রশাসনের 2018 সালে এই রাতের ভোট কি আপনার প্রশাসনের সহযোগিতা ছাড়া হয়েছে? অবশ্যই না। প্রশাসন সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের চাকরির ভয় আছে। তো এখন কার নির্দেশে প্রশাসন এই কাজ করতে পারে? তো অনেকে মনে করছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোককে প্রমোট করা হয়েছে এবং ক্ষমতাধর জায়গায় বসানো হয়েছে। সেটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকার তো অন দ্য ওয়ে আউট, তো প্রশাসনের লোকজন কেন এদের কথা শুনবে? কিন্তু যে পার্মানেন্ট পাওয়ার বাংলাদেশে, সেটা হচ্ছে সামরিক বাহিনী। এখন সামরিক বাহিনী যদি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত হয়, তাহলে তারা পারবে প্রশাসনকে এই বার্তা দিতে যে এইভাবে করো, এই এই আসনে আমি এই এই দেখতে চাই, তাহলে সেটা হবে, তাহলে সেটা করা হবে। আর একটা হচ্ছে, যদি বিভিন্ন আসনে যে কর্মকর্তারা আছেন তারা নিজেদের পছন্দ মতো যদি কারসাজি করেন, তাহলে একটা কেওস বেঁধে যাবে। হুম, একটা আসনে দেখা যাবে যে বিএনপি জয়ী হচ্ছে,
কারসাজি করে পাশের আসনে জামাত জয়ী হচ্ছে কারসাজি করে, এখন দুই দলের কেউই ফলাফল অ্যাকসেপ্ট করতে পারবে না, তো একটা কেওস হয়ে যাবে। তো কেওস হবে না যদি এটা একটা কনসিস্টেন্সি থাকে সারা দেশে ভোট গ্রহণের, এবং এটা যদি এটা কনসিস্টেন্সি থাকতে পারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আরেকটা হতে পারে একেবারে ব্যাপক ইঞ্জিনিয়ারিং, কিন্তু যেখানে আপনার সেনাবাহিনীর সম্মতি শুধু না, তাদের সক্রিয় অংশগ্রহণ থাকে। এখন সেনাবাহিনী কি সেই ভূমিকা পালন করবে, এটা আমি বলতে পারবো না। আরেকটি বিষয়ে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় আপনি আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাজ করেই কাটিয়েছেন। আমি যদি আন্তর্জাতিক গণমাধ্যম নিয়ে আপনাকে প্রশ্ন করি, এই নির্বাচন কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি গার্ডিয়ান কিংবা ডিপ্লোম্যাটের মতো নানান ধরনের পত্রিকায় এমন বয়ান দেওয়া হচ্ছে যে আহ তারেক রহমান ক্ষমতায় চলেই এসেছে, আবার হুম। জামাতকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা যে তারা আছে সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবার মিডল ইস্টে কোনো কোনো পত্রিকা, আমি আল জাজিরা কথা বলতে পারি, তারা এর মধ্যে যতগুলো রিপোর্ট প্রকাশ করেছে অধিকাংশতেই মানে জামাতকে অন্যরকম একটি আধুনিক ইসলামী দল হিসেবে আহ মানে পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে। নানান ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাদের ভূমিকাটা আসলে এখানে কি? আমি পশ্চিমা মিডিয়া এবং মিডল ইস্ট মিডিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছি আপনার কাছে। মিডল ইস্ট বলতে আপনি আল জাজিরা বোঝাচ্ছেন? আল জাজিরা টাইপের আরো আরো দু একটি আছে। আচ্ছা, আল জাজিরা তো আপনি দেখেন বরাবরই তারা জামাতের প্রতি একটা সফট কর্নার তাদের আছে। হুম, আপনি সেই 2011 সালে 12 সালে আপনার যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন থেকেই আমরা দেখে আসছি যে যে হ্যাঁ, বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলতেই পারে, কারণ বিচার প্রক্রিয়া নিয়ে অনেক ত্রুটি ছিল, সেটা তারা এক্সপোজ করতেই পারে। কিন্তু তাদের যেই রিপোর্টিং, সেটা শুধু বিচার প্রক্রিয়া নিয়ে ছিল না, তারা জামাত নেতাদেরকে এক ধরনের বিরোধী দল এবং সরকারের মানে অ্যাকশনকে বিরোধী দল দমনের অ্যাকশনের মতো ভাবে ওইভাবে আর কি তারা ফ্রেম করেছে জিনিসটাকে। এবং এখনো আমরা সেটাই দেখে আসছি। যেমন ধরুন এই যে সাদিক কায়েম, যখন তাকে হুম, খুব বেশি লোক চিনতই না, তাকে ফলাও করে একটা তার উপর একটা স্টোরি করলো, যেখানে জুলাই আন্দোলনের একটা বড় নায়ক হিসেবে তাকে দেখানো হলো। এগুলো তারা করে। এখন অন্যান্য পশ্চিমা পত্রিকা, আল জাজিরা তো পশ্চিমা না, কিন্তু পশ্চিমা বিশ্বে যেটা হয়েছে, এখানে আপনাকে দুটা জিনিস দেখতে হবে। এক নম্বর, 2014 সালের পর কিন্তু পশ্চিমা মিডিয়াম জেনারেলি তারা শেখ হাসিনার উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেগুলো নিয়ে আপনার অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ নানান ধরনের রিপোর্ট করেছে। এবং এই পশ্চিমা পত্রিকাগুলো, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, তাদের রিপোর্টটাকে আমলে নেয়। আরেকটা জিনিস আমলে নেয় তারা, তারা নিজ নিজ দেশের আম, সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটাও তারা অবজার্ভ করে যে কি কি দৃষ্টিভঙ্গি এবং কেন, কিসের উপর ভিত্তি করে। হুম, এবং এই সব কারণে তারা শেখ হাসিনাকে একটা আহ মানে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতো। আর তারপর যখন শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মুভ করলেন, অ্যাকশন নিলেন 2010 সালের পর থেকে, তখন কিন্তু পশ্চিমা বিশ্বে শেখ হাসিনা কোনো সহানুভূতি পাননি। এটার কারণ হচ্ছে যে পশ্চিমা বিশ্বে এবং পশ্চিমা মিডিয়ায় ডক্টর ইউনূসের একটা হিউজ একটা ইমেজ আছে, বিশাল একটা ইমেজ। এবং এই ইমেজটা যে কত শক্তিশালী, এটা শেখ হাসিনা সরকার অনুধাবন করতে পারেনি। তারা মনে করছে যে বাংলাদেশে আইন আছে, এই আইন অনুযায়ী তিনি অপরাধীদের ফোর না, সবাই মনে করছে আপনি তাকে রাজনৈতিক কারণে ঘায়ল করতে চান। সো যখন ইউনূস ক্ষমতা আসলো, তখন দুটা ফ্যাক্টরি কাজ করলো। শেখ হাসিনার বিদায়, যেটা পশ্চিমা মিডিয়া স্বাগত জানালো, বিশেষ করে তরুণদের বিপ্লব, সেটাকে আরেকটা রোমান্টিক পিকচার দেয় যে জেনজি একটা স্বৈর শাসকের মানে পতন ঘটালো, একটা বিরাট একটা আম, মানে কি বলবো, একটা রোমান্টিক একটা হুম, হুম, হুম। স্টোরি সেখানে। তারপরে তাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসলে, এর চেয়ে ভালো সিনারিও আর কি হতে পারে। কাজে তারা চাচ্ছে তাদের দৃষ্টিতে ডক্টর ইউনূস যা করছে সবই ঠিক, এবং এখানে যা যা হচ্ছে খারাপ। এমনকি দেখেন হিউম্যান রাইটস ওয়াচও কিন্তু ধীরে ধীরে ডক্টর ইউনূসের শাসনামল নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে, অ্যামনেস্টি প্রশ্ন তোলা শুরু করেছে। কিন্তু এটা খুব ধীরে, অনেক সময় লেগেছে। অনেক ঘটনা ঘটার পর তারা ইনি ইনিয়ে বিনিয়ে বলা শুরু করছে।
এখানে পেয়ার করার কোনো বিষয় কি থাকে আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের না, রিপোর্টিং এ? অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যম তো অনেক স্টোরি করে যখন তারা পিআর কোম্পানি দ্বারা অ্যাপ্রোচড হয়। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে, এবং যেই কারণে পশ্চিমা বিশ্বে, যেটা এই দেশের মানে প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলো একদমই বোঝে না, কিন্তু জামাতে ইসলামী এটা বোঝে, কারণ জামাতে ইসলামী লন্ডনের দুই পিয়ার ফার্ম এবং লিগাল ফার্ম কে অনেক বছর ধরে তারা কন্ট্রাক্ট, মানে তাদের ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে, এবং তারা যেভাবে স্টোরিগুলো অফার করে, আমার একটা উদাহরণ দিই। আমি একবার আম, গোলাম আজমের বিচারের পর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে একটা রেডিও অনুষ্ঠান আমাকে ইন্টারভিউর জন্য ডাকে। তখন তার যে পিআর এজেন্সি তারা একটা প্রেস রিলিজ দিয়েছিল, এবং যখন আমাকে প্রডিউসার প্রশ্নগুলো পাঠালো, তখন আমি তাকে ফোন করে বললাম যে তোমার তো প্রশ্নগুলো আসছে সব এই প্রেস রিলিজ থেকে, তুমি তো জামাতের প্রেস রিলিজ থেকে প্রশ্নগুলো দিচ্ছ, তো আমি কি জি। উত্তরগুলা দিব জামাতের প্রতিপক্ষ হিসেবে? তখন সে বলল, ও তাহলে আমি কি প্রশ্নগুলো বদলাবো? আমি বললাম, জি, তুমি প্রশ্নগুলো বদলাও। হ্যাঁ, কারণ তুমি যদি প্রেজেন্টার যদি জামাতের মুখপাত্র হয়ে যায়, তাহলে আমাকে কি জামাতের প্রতিপক্ষ হতে হবে নাকি? আমি তো বিবিসিতে চাকরি করে, প্রেজেন্টারও সেটা করতে পারে না, আমিও সেটা করতে পারি না। হুম, হুম, হুম। সো ডু ইউর জব।